ফের বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুক্রবার 19 সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দেয় মুরারাই 2 নম্বর ব্লকের কৃষি দফতরের অফিসে। সূত্রের খবর অনুযায়ী জমি বিক্রি ও ধান বিক্রির মাধ্যমে যে টাকার লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য আগেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডিকে জমা দিয়েছিলেন। সেই তথ্যের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ। তবে অভিযোগ উঠেছে ওই লেনদেনগুলির আড়ালে নাকি রয়েছে আর্থিক গরমিল এবং দুর্নীতির ছাপ। এদিকে শনিবার 20 সেপ্টেম্বর আদালতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি। ইডি মধ্যেই আদালতের কাছে আবেদন করেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার জন্য। ফলে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়ে গিয়েছে। শাসক দলের অন্দরে চাপা অস্বস্তি ছড়ালেও বিরোধীরা সরব। তাদের দাবি, তদন্তের নামে আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্র। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যবাসী। আগামী দিনগুলোতে এই মামলার রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আরও ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজ্যের কারামন্ত্রী এবার বিপাকে। হ্যাঁ, এমনই দেখা গেছে যে শনিবার সশরীরে আদালতে হাজির হতে হবে রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহকে। ঠিক তার আগেই তড়িঘড়ি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের আধিকারিক এবং সেনা জওয়ান নিয়ে রীতিমতোই মুরারোয়ে যে কৃষি দপ্তর রয়েছে, কৃষি যে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র, সেই ক্রয় বিক্রয় কেন্দ্রে কিন্তু হানা দিয়েছিল। কেন হানা দিয়েছিল না, চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে 2024-এ যখন প্রথম ইডি রেড করেছিল, সেই ইডি রেডে কিন্তু লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছিল। তার সেই সূত্র মারফত জানা গিয়েছিল যে ওই টাকার অর্ধেক অংশের হিসাব এবং গড়মিল দিয়ে দেখা গিয়েছিল। ইডির এমনটাই দাবি ছিল। রীতিমতো কিছু অংশের দাবি কিন্তু তারা দিয়ে চন্দ্রনাথ সিংহ দিতে পেরেছিল। রীতিমতোই সেখানে দেখা গিয়েছিল। তারপরেই কিন্তু চন্দ্রনাথ সিংহকে বারবার আদালতে হাজিরা, কখনো 10,000 টাকার বেল বন্ডে জামিন নিতে হয়েছিল, কিন্তু আবার আদালত তাকে কিন্তু শনিবার সশরীরে হাজির থাকার নির্দেশও দিয়েছে। রীতিমতোই তার আগেই তড়িঘড়ি বীরভূমের যে মুরারোয়ে কৃষি ধান ক্রয় বিক্রয় কেন্দ্র রয়েছে সেইখানে কিন্তু চলে আসে এবং সেখানে তল্লাশি চালায়। কেন তল্লাশি চালানো হয়? তো ঘটনাটা হচ্ছে যে রাজ্যের কারামন্ত্রী এবং তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেই টাকার পরিমাপ প্রত্যেকে এসছে, কি রয়েছে সেই বিস্তারিত তথ্য কিন্তু চন্দ্রনাথ সিংহ ইডি আধিকারিকদের দিয়েছিলেন। ঠিক সেই ইডি আধিকারিকদেরকে দেওয়া তথ্য অনুযায়ী সেই তথ্যর সত্যতা যাচাই করতেই ইতিমধ্যে কিন্তু এই যে মুরারোয়ে কৃষি ধান ক্রয় বিক্রয় যে কেন্দ্র রয়েছে, বিপণন কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু হানা দেয়। রীতিমতোই লাগাতার ঘন্টার পর ঘন্টা কিন্তু এই তদন্ত চলে মুরারোয়ে কৃষি বিপণন কেন্দ্রে, যেখানে ইডির 2 সদস্য সহ সেনা জওয়ানরাও তাদের নিরাপত্তায় সেনা জওয়ানরা উপস্থিত ছিল। সবচেয়ে বড় প্রশ্ন, এদিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে যে নবম দশম শ্রেণী যে নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেই দুর্নীতি কাণ্ড এতেই নাম জড়িয়েছিল রাজ্যের কারামন্ত্রী, রাজ্যের 2টি দপ্তর সামলানো মন্ত্রী, একদিকে কারামন্ত্রী, এমনকি এমএসএমই দপ্তরের মন্ত্রী বোলপুরের বিধায়ক, তথা তিনি কিন্তু এই ঘটনায় বিভিন্নভাবে কিন্তু তার বাড়িতে কখনো ইডির তল্লাশি চলেছে। তারপরেও দেখা গেল যে ওনার নথিকে সততা যাচাই করতে ইডির আধিকারিকরা এদিন মুরারোয়ে কৃষি বিপণন কেন্দ্রে পৌঁছে গিয়ে কিন্তু রীতিমতোই তল্লাশি চালান। এর সঙ্গে সঙ্গে যখন সামনেই 2026-এর নির্বাচন, আর নির্বাচনের আগেই ইডির অ্যাকশন মুড একদম চালু, এরকমটাই বলছে তৃণমূলের তরফ থেকে। তবে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব এই রেডকে একেবারে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস তারা একেবারেই এটিকে ষড়যন্ত্র বলে মনে করছে না। তারা বলছে রাজ্যের দুর্নীতিতে ভরে গেছে, রাজ্যের মন্ত্রী, এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান সকলেই দুর্নীতিগ্রস্ত। তার জন্য ইডি সিবিআইকে আসতে হচ্ছে, এবং ইডি সিবিআই একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা একদম স্বচ্ছ তদন্ত করছে, এবং তাদের তদন্তে কিন্তু খুশি ভারতীয় জনতা পার্টি। এমনকি বাম কংগ্রেসও তেমন কটাক্ষ করছে। বাম কংগ্রেস আবার অন্যদিকে এই যে রাজ্যের যে ইডির হানা, সেই ইডির হানাতে বারবার বলছে যে ইডির একেবারে এই যে রাজ্যের কারামন্ত্রী হোক বা রাজ্যের যে বিভিন্ন মন্ত্রীরা রয়েছে তাদেরকে গারদে ভরে দেওয়া উচিত, কারণ তারা এতই দুর্নীতিগ্রস্ত। কখনো কখনো ইডির যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনেও কংগ্রেস বাম কিন্তু প্রশ্ন তুলছে। এই মুহূর্তে বীরভূম জেলায় রাজনৈতিক মহল কিন্তু পারতুঙ্গে, কারণ হচ্ছে একটাই, রাজ্যের কারামন্ত্রীর
যে শনিবারের আদালতে সশরীরে হাজিরা, তার সাথে তার আগে রীতিমতো দেখা গেল যে এদিন কিন্তু ইডির আধিকারিকেরা এসে তদন্ত চালালো একটি মুরারুইয়ের কৃষি বিপণন কেন্দ্রে। রীতিমতোই রাজনৈতিক পারদ যেমন তুঙ্গে, তেমন কিন্তু রাজনৈতিক কটাক্ষ আক্রমণ শাসক দলের নেতা মন্ত্রীদেরকে করা হচ্ছে চরমে। সেই ঘটনা একেবারে বলা যেতেই পারে যে এমনকি বিরোধীদের আরো বিস্ফোরক মন্তব্য রয়েছে, এবার কারামন্ত্রী কারাগারে যেতে পারে, রাজ্যের কারামন্ত্রী কারাগারে যেতে পারে, এমনটাই কিন্তু বিরোধী দলের থেকে কটাক্ষ আক্রমণ ছুড়ে দেওয়া হচ্ছে। রীতিমতোই বীরভূমের রাজনৈতিক মহল, রাজ্যের রাজনৈতিক মহল শনিবারের যে আদালতের রায়, সেই রায়ের দিকে কিন্তু নজর রয়েছে সকলেরই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাজিরার নির্দেশ দেওয়া হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার পক্ষ থেকে সময় চাওয়া হয়, যার জন্য এই মামলা কিন্তু শনিবার পর্যন্ত সেই মামলার সময় নতুন ধার্য করা হয় এবং 11টায় মামলা নতুন তারিখ ধার্য করা হয়েছিল। বেলা 11টা শনিবার সেই মামলার নতুন তারিখ ধার্য করা হয় এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে চন্দ্রনাথ সিনহাকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে। আদালতের নির্দেশে বলা হয়েছিল মামলাটি গুরুতর এবং একাধিক দিক খতিয়ে দেখা জরুরি। ইডির দাবি ছিল তদন্তের স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তবে তার পক্ষ থেকে যেহেতু সময় চাওয়া হয়, সেই জন্য শুনানি পিছিয়ে যায়। আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ সিনহা জানিয়েছিলেন যে তিনি সব রকমভাবে সাহায্য করছেন, আইনকে সম্মান করছেন এবং শনিবার যে তিনি হাজির থাকবেন সেই কথাও তিনি জানিয়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতন কিন্তু বলা যেতে পারে যে রাজনীতির যে জল সেটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। এই মামলায় ক্রমাগত শাসক দলের নেতাদের নাম উঠে আসছে, বিরোধীরা কটাক্ষ করছে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে। কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। আপনি দেখছেন না, এর প্রত্যেকটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। শেষ পর্যন্ত শাস্তি হবে, মানে বারবার এই ডাকি কোথায় ডাকাডাকি? চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে। ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।